আসসালামু আলাইকুম। বিশ্ব বাংলা 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাদিক হোসেন। বিশ্ব বাংলা 24 এর সর্বশেষ সংবাদ দেখতে পাবেন বিশ্ব বাংলা 24 ইউটিউব এবং ফেসবুক পেজে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। ঢাকার ৪৫% মানুষের দেহে অ্যান্টিবডি বলছে গবেষণা, বস্তি অঞ্চলে এই হার প্রায় ৭৪%। ইংল্যান্ডে স্থানীয় লকডাউনের ৩ স্তরে কঠোর বিধিনিষেধারোপ আগামী বুধবার থেকে কার্যকর। কেবল সঠিক কৌশলেই মহামারীর দ্রুত অবসান হতে পারে বলছে WHO। চলতি বছরের শেষে অথবা 2021 সালের শুরুতে যে কোনো একটি ভ্যাকসিন আসার সম্ভাবনা। ভূমধ্যসাগরে আবার গবেষণা জাহাজ পাঠাচ্ছে তুরস্ক। 22 অক্টোবর পর্যন্ত এই কার্যক্রম চালিয়ে যাবার ঘোষণা। ট্রাম্প মনোনীত বিচারপতি ব্যারেটকে নিয়ে সিনেটে শুনানি শুরু। ভোটে নিয়োগ নিশ্চিত হলে প্রয়াত বিচারপতি গিন্সবার্গের স্থলাভিষিক্ত হবেন তিনি। আমিরাতের সঙ্গে নেতানিয়াহুর চুক্তি অনুমোদন করল ইসরায়েলি পার্লামেন্ট। আবুধাবির যুবরাজের সাথে কথা হয়েছে জানালেন নেতানিয়াহু। আফগান নিরাপত্তা বাহিনীর হামলায় ৭০ তালেবান নিহত। শান্তি প্রতিষ্ঠা কার্যক্রম কঠিন হয়ে পড়ার আশঙ্কা। এবং বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হওয়ায় অবাক নারায়ণ ও কলকাতা। সমস্যা শিগগিরই সমাধান হয়ে যাবার আশা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঢাকা শতকরা ৪৫% মানুষের শরীরে করোনা ভাইরাসের অ্যান্টিবডি পাওয়া গেছে এবং বস্তি অঞ্চলে এই হার প্রায় ৭৪% বলে একটি গবেষণা বলা হয়েছে। জাতীয় পর্যায়ে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান IEDCR এর এই গবেষণায় করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় ৯.৮% ভাইরাস সংক্রমণ পাওয়ার কথা জানানো হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। করোনা মহামারীতে গত 18 এপ্রিল থেকে 5 জুলাইয়ের মধ্যে ঢাকার মানুষের মাঝে করোনা ভাইরাসের হার এবং অ্যান্টিবডি তৈরি নিয়ে গবেষণা পরিচালনা করা হয়। IEDCR এর পক্ষে গবেষণাটি পরিচালনা করেছে ICDR-B। সহযোগিতায় ছিল উন্নয়ন সংস্থা USAID। গবেষণার তথ্য অনুযায়ী জুলাইয়ে ওই সময় পর্যন্ত ঢাকায় ৪৫% মানুষ করোনা ভাইরাস সংক্রমিত হওয়ার পর তাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছিল। সোমবার গুলশানের লেকশর হোটেলে ঢাকায় কোভিড-19 প্রাদুর্ভাব ও বিস্তৃতি নিয়ে আলোচিত এক সেমিনারে এসব তথ্য জানানো হয়। সেমিনারে বলা হয়, রাজধানী ঢাকার 25টি ওয়ার্ডে ১২,৬৯৯ জনের নমুনা পরীক্ষায় ৯.৮% করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে 24% বয়স 60 বা তার বেশি। 15 থেকে 19 বছর বয়সী 18%। দ্বিতীয়বার কোভিড-19 আক্রান্ত হওয়ার কিছু তথ্য বাংলাদেশে পাওয়া গেছে বলে সেমিনারে জানানো হয়। সেমিনারে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত মহাপরিচালক মির্জাদি সেভরিনা ফ্লোরা করোনা ভাইরাস সংক্রমণের প্রথম পর্যায়ের নানা তথ্য উপাত্ত তুলে ধরেন। গবেষণাটি চালানোর সময় IEDCR এর পরিচালকের দায়িত্বে ছিলেন তিনি। বর্তমানে স্বাস্থ্য অধিদপ্তরের এই অতিরিক্ত মহাপরিচালক বলেন, এই তথ্য যথেষ্ট গুরুত্ব বহন করে। এতদিন যেসব তথ্য দেওয়া হচ্ছিল তা ছিল যারা পরীক্ষা করাতে আসে তাদের উপর ভিত্তি করে। বাড়িতে যারা ছিলেন তাদের কোনো তথ্য নেওয়া হয়নি। এ সময় তিনি বলেন, আমাদের এখানে রোগটা কতখানি ছড়িয়েছে এই জরিপের মাধ্যমে বোঝা যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতি 10 জনে একজন আক্রান্ত। আমাদের তথ্যটাও কিন্তু কাছাকাছি 9.8। সুতরাং সারা বিশ্বের যে চিত্র আমাদেরও একই চিত্র। সেভরিনা ফ্লোরা আরও বলেন, এই গবেষণায় অংশগ্রহণকারীদের মধ্যে আক্রান্তদের 1% হাসপাতালে গেছেন। এর মানে হচ্ছে আমাদের এখানে আক্রান্তদের বেশিরভাগ মৃদু লক্ষণ উপসর্গযুক্ত। জরিপে কোভিড-19 পজিটিভদের 82% লক্ষণ উপসর্গহীন। তারা জানতই না তাদের করোনা ভাইরাস পজিটিভ। এই 82%কে কিন্তু আমরা চিনি না। তারা রোগটি ছড়াতে পারে। এ কারণে মাস্ক ব্যবহার করলে হয়তো আশেপাশে মানুষের মধ্যে ছড়াবে না। এজন্য সাবধানতা বজায় রাখা জরুরি। সেমিনারে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি ভার্চুয়াল মাধ্যমে সেমিনারে যুক্ত হন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে সরকার দ্রুত সিদ্ধান্ত নিয়েছে। এ কারণে দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কম। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24।
দ্বিতীয় দফায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ব্যাপক বৃদ্ধি পাওয়া ইংল্যান্ডে স্থানীয় লকডাউনের 3 স্তরের কঠোর বিধিনিষেধ আরোপের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। মহামারীর প্রকোপ নিয়ন্ত্রণে সোমবার হাউস অব কমন্সে এক ভাষণে এই ঘোষণা দেন তিনি, যা আগামী বুধবার থেকে কার্যকর হবে। ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, দেশ জুড়ে দ্বিতীয় দফায় লকডাউন আরোপ করা সঠিক কোনো সমাধান নয়। কেন দ্বিতীয় দফায় দেশ জুড়ে লকডাউন জারি করা সম্ভব নয় সে ব্যাপারেও ব্যাখ্যা দেন তিনি। লকডাউনে দেশের অর্থনীতি এবং শিশুদের স্কুলে যেতে না পারায় শিক্ষার ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করে তিনি বলেন, আমি মনে করি না এটা কোনো সঠিক সমাধান। চলমান করোনা মহামারীতে জীবনাচরণের পরিবর্তনে মানুষের জীবন বাঁচানোর প্রমাণ মিলেছে বলে জানান তিনি। 3 স্তরের বিধিনিষেধের ব্যাপারে তিনি বলেন, কিছু অঞ্চলে মাঝারি মাত্রার বিধিনিষেধ আনা হবে, যা দেশের বেশিরভাগ অঞ্চলে কার্যকর হতে পারে। মাঝারি মাত্রার এই বিধিনিষেধ করোনা মোকাবেলায় দেশের বর্তমান পদক্ষেপ এবং 6 জনের বেশি জমায়েত নিষেধাজ্ঞা এবং রাত 10টা পর্যন্ত কারফিউ জারি থাকবে। এছাড়া উচ্চমাত্রার বিধিনিষেধের আওতায় এক বাড়ি থেকে অন্য বাড়িতে সংক্রমণ রোধের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর আওতায় কোনো পরিবারের ঘরোয়া অনুষ্ঠানে প্রতিবেশীরা অংশ নিতে পারবেন না। এছাড়া স্থানীয় বিধিনিষেধের আওতায় যেসব এলাকা রয়েছে সেসবের বেশিরভাগই সর্বোচ্চ মাত্রার বিধিনিষেধের অন্তর্ভুক্ত হবে। এতে ঘরোয়া অনুষ্ঠানের পাশাপাশি বেসরকারি বাগানেও জমায়েত হতে পারবেন না। এসব এলাকায় সব ধরনের বার এবং পাব বন্ধ থাকবে। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেইয়েসুস বলেছেন, দেশগুলো যদি সঠিক উপায় অবলম্বন করে তাহলেই কেবল করোনা ভাইরাস মহামারী দ্রুতই কাটিয়ে ওঠা যেতে পারে। যদি সঠিক কৌশল প্রয়োগ করা না হয় তাহলে এই মহামারী দীর্ঘ সময় পর্যন্ত থাকতে পারে বলেও সতর্ক করে দিয়েছেন তিনি। ব্রিটিশ দৈনিক ফিনান্সিয়াল টাইমসের এক অনলাইন সম্মেলনে অংশ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান এই সতর্ক বার্তা দিয়েছেন। আফ্রিকা বিষয়ক ওই সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, আমাদের হাতে যে কৌশল রয়েছে তা যদি যথাযথভাবে ব্যবহার করা হয় তাহলে আমরা এই মহামারীকে দ্রুত শেষ করতে পারব। চলতি বছরের শেষের দিকে অথবা 2021 সালের শুরুতে করোনা ভাইরাসের যে কোনো একটি ভ্যাকসিন আসতে পারে বলে প্রত্যাশা করেছেন টেড্রোস আধানম। তিনি বলেন, আমাদের হাতে যেসব সরঞ্জাম আছে যদি আমরা সেসবের ব্যবহার না করি তাহলে এটি দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গে থেকে যেতে পারে। পূর্ব ভূমধ্যসাগরে আবার গবেষণা জাহাজ পাঠাচ্ছে তুরস্ক। গভীর সমুদ্রে খনিজ সম্পদ আহরণ নিয়ে গ্রিসের সঙ্গে চলমান বিরোধের মধ্যে এই জাহাজটি অনুসন্ধান শুরু করবে। ম্যারিটাইম সতর্ক ব্যবস্থা ন্যাভটেক্স এর বার্তা অনুসারে তুরস্কের নৌবাহিনী জানিয়েছে, তাদের গবেষণা জাহাজ ওরুক রেস গ্রিক দ্বীপ কাস্টেলোরিজোর দক্ষিণ এলাকায় 22 অক্টোবর পর্যন্ত কার্যক্রম চালিয়ে যাবে। বিরোধপূর্ণ জলসীমায় এর আগেও ওরুক রেস সিসমিক গবেষণা ও যুদ্ধজাহাজ মোতায়েন করেছিল তুরস্ক। গ্রিস ও ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে অনুসন্ধান থামানোর আহ্বান প্রত্যাখ্যান করেই কার্যক্রম চালিয়ে যায় তুর্কি জাহাজ। ন্যাভডাক্সের বার্তা অনুসারে ওরুক রেস আটামন ও চেঙ্গিস খান নামের 2টি জাহাজের সঙ্গে যোগ দেবে। তুরস্কের জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ফাতিহি দোনমেজ এক টুইট বার্তায় বলেছেন, ওরুক রেসের মেরামত সম্পন্ন হয়েছে, এখন পূর্ব ভূমধ্যসাগরে সিসমিক কর্মকাণ্ড চালাবে। দোনমেজ আরও বলেন, আমরা গবেষণা, কূপ খনন ও আমাদের অধিকার রক্ষায় কাজ করে যাব। যদি ওই এলাকায় প্রাকৃতিক সম্পদ থেকে থাকে তাহলে তা খুঁজে বের করতে প্রতিজ্ঞাবদ্ধ তুরস্ক। এর আগে জুলাই মাসে তুরস্কের সরকার ঘোষণা দেয় গ্রিক দ্বীপের কাছাকাছি এলাকায় তেল ও গ্যাস অনুসন্ধান স্থগিত করবে। এরপরই ওরুক রেস সাগর থেকে বন্দরে ফিরে আসে। ওই সময় তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান বলেছিলেন, গ্রিসের সঙ্গে উত্তেজনা কূটনৈতিক উপায়ে সমাধানের সুযোগ দেওয়া হবে। প্রিয় দর্শক, খবরে এরপর জানিয়েছি ছোট্ট একটি বিরতি। ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। আরও একবার স্বাগত জানাচ্ছি বিশ্ব বাংলা 24 সংবাদে। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের নতুন বিচারপতি পদে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত এমি কোনি ব্যারেটের নিয়োগ নিশ্চিত করতে সিনেটে ভোটাভুটির আগে শুনানি শুরু করেছে বিচার বিভাগীয় কমিটি। ডেমোক্র্যাটরা ব্যারেটের নিয়োগ চূড়ান্ত করতে সিনেটে দেরিতে ভোট অনুষ্ঠানে আহ্বান জানিয়ে আসলেও রিপাবলিকানরা নির্বাচনের আগেই তা করে ফেলতে চাইছে। গত 18 সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ বিচারপতি রুথ বেডার গিন্সবার্গের মৃত্যুর এক সপ্তাহ পর নতুন বিচারপতি হিসেবে রক্ষণশীল বিচারক কনি ব্যারেটকে মনোনয়ন দেন ট্রাম্প। ব্যারেটের নিয়োগ
মার্কিন সিনেটের ভোটে নিশ্চিত হলে তিনি প্রয়াত বিচারপতি গিন্সবার্গের স্থলাভিষিক্ত হবেন। সোমবার সকাল থেকে ব্যারেটকে নিয়ে সিনেট বিচার বিভাগীয় কমিটি 4 দিনের শুনানি শুরু করেছে। শুনানি অধিবেশনের দায়িত্বে আছেন চেয়ারম্যান সিনেটর লিন্ডসে গ্রাহাম। শুনানিতে সদস্যদের কেউ কেউ উপস্থিত থাকছেন, আবার কেউ কেউ ভার্চুয়ালিও অংশ নিচ্ছেন। অধিবেশন চলাকালে ব্যারেট সাক্ষীর টেবিল থেকে প্রশ্নের জবাব দেবেন। এবিসি নিউজে তা সরাসরি সম্প্রচার করা হবে। এই শুনানি কার্যত বিচারপতি পদে ব্যারেটের চাকরির জন্য এক সাক্ষাৎকার। এতে ব্যারেট তার আইনগত দর্শন এবং এই পদে চাকুরির জন্য তার যোগ্যতা বিশদভাবে তুলে ধরার সুযোগ পাবেন। ফেডারেল আপিল কোর্টের রক্ষণশীল বিচারক এমি কনি ব্যারেট ধর্মীয় রক্ষণশীলদের পছন্দনীয় ব্যক্তিত্ব। 2017 সালে ট্রাম্প শিকাগো ভিত্তিক 7ম ইউএস সার্কিট আপিল কোর্টে ব্যারেটকে নিয়োগ করেছিলেন। তার নিয়োগ নিশ্চিত হলে ব্যারেট হবেন সুপ্রিম কোর্টে প্রেসিডেন্ট ট্রাম্পের নিয়োগকৃত তৃতীয় বিচারপতি। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে রক্ষণশীল বিচারপতিদের সংখ্যাগরিষ্ঠতার ব্যবধান বেড়ে দাঁড়াবে 6-3-এ। এমন হলে আগামী কয়েক দশকের জন্য সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিজেদের অনুকূলে থাকার সুবিধা পেয়ে যাবে রিপাবলিকানরা। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে স্বাক্ষরিত সম্পর্ক স্বাভাবিকরণ চুক্তি অনুমোদন করেছে ইসরায়েলের পার্লামেন্ট। সোমবার পার্লামেন্টে ভোটাভুটির মধ্য দিয়ে চুক্তিটির অনুমোদন দেওয়া হয়। এদিন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন তার সঙ্গে আবুধাবির যুবরাজের কথা হয়েছে এবং তারা শিগগিরই সাক্ষাৎ করবেন। গত 13 আগস্ট যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক স্বাভাবিকরণ চুক্তির স্বাক্ষর হয়। ফিলিস্তিনিরা তাৎক্ষণিকভাবে একে বিশ্বাসঘাতকতা আখ্যা দেয়। অপরদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র চুক্তি স্বাক্ষরের ক্ষণকে মধ্যপ্রাচ্যের শান্তির জন্য ঐতিহাসিক মুহূর্ত হিসেবে অভিহিত করে। সোমবার সে চুক্তিটিরই অনুমোদন দিয়েছে ইসরায়েলি পার্লামেন্ট। পরে একটি বিবৃতি দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। জানান তিনি এবং আবুধাবির যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান শিগগিরই সাক্ষাৎ করবেন এবং এজন্য তারা টেলিফোনে পরস্পরকে সফরের আমন্ত্রণ জানিয়েছেন। আবুধাবির যুবরাজও টুইটার বার্তায় বিষয়টি নিশ্চিত করে বলেছেন তিনি এবং নেতানিয়াহু দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার উপায় নিয়ে টেলিফোনে আলাপ করেছেন। আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের নিরাপত্তা বাহিনীর অভিযোগে দেশটির সশস্ত্র গোষ্ঠী তালেবানের অন্তত 70 জন নিহত হয়েছেন। নিরাপত্তা বাহিনীর এই অভিযানে হেলমান্দ প্রদেশের তালেবানের ডেপুটি গভর্নর মৌলাভি গাফুর আটক হয়েছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক বলেছেন হেলমান্দ প্রদেশের নাওয়া এবং নাহারি সেরাজ এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযানে 71 তালেবান নিহত হয়েছেন। তবে এই অভিযানে নিরাপত্তা বাহিনীর কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে কিছুই জানাননি তিনি। নিরাপত্তা বাহিনীর অভিযানে তালেবানও পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। এ সময় দুই পক্ষের সংঘর্ষে বিদ্যুতের একটি সাবস্টেশন ধ্বংস হয়েছে, যে কারণে কান্দাহার ও হেলমান্দ প্রদেশ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গত কয়েকদিন ধরে আফগানিস্তানের বিভিন্ন স্থানে সরকারি সেনা এবং তালেবানের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে। আফগান সরকার এবং তালেবান নেতারা যখন কাতারের রাজধানী দোহায় শান্তি আলোচনা শুরু করেছেন তখন এসব সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। এতে আফগানিস্তানের শান্তি প্রতিষ্ঠা কার্যক্রম কঠিন হয়ে পড়তে পারে বলে অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন। প্রিয় দর্শক, এবারে খেলার খবর। শেষবার আইপিএলে বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হওয়ার পর থেকে 60-এর উপর ম্যাচ খেলে ফেলেছেন সুনীল নারায়ণ। চলতি আসরে ষষ্ঠ ম্যাচ খেলার সময় আবারও প্রশ্ন তোলা হলো তার অ্যাকশন নিয়ে। দীর্ঘ 5 বছর পর হুট করে তাকে সতর্ক করাদের তালিকাতে রাখাই অবাক কলকাতা নাইট রাইডার্স। বিস্মিত নারায়ণ নিজেও। আইপিএলে গত শনিবার কিংস 11 পাঞ্জাবের বিপক্ষে কলকাতার 2 রানের জয়ের ম্যাচে প্রশ্নবিদ্ধ হয় নারায়ণের বোলিং অ্যাকশন। আপাতত সতর্ক করে দেয়াই আইপিএলের নিয়ম অনুযায়ী বোলিং করে যেতে পারবেন এই ক্যারিবিয়ান স্পিনার। তবে আরেকবার অ্যাকশন প্রশ্নবিদ্ধ হলে বোলিং থেকে নিষিদ্ধ হবেন তিনি। তখন ভারতীয় বোর্ডের ছাড়পত্র পেলেই কেবল ফের বোলিং শুরু করতে পারবেন। এর আগে 2015 আইপিএলে নারায়ণের অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে, তখনও পেয়েছিলেন বোলিংয়ের অনুমতি। ওই আসরেই পরে আবার অ্যাকশন প্রশ্নবিদ্ধ হলে পরীক্ষা করতে পাঠানো হয়। পরীক্ষার পর তার অফ স্পিন ডেলিভারি নিষিদ্ধ হয়। শেষ পর্যন্ত তাকে চূড়ান্ত সতর্কতা শুনিয়ে সেবার ছাড় দেওয়া হয়েছিল। এরপর থেকে নারায়ণ আইপিএলে খেলে গেছেন নিয়মিত। এই সময় তার অ্যাকশন নিয়ে জাগেনি কোনো সন্দেহ। চলতি আসরের প্রথম 5 ম্যাচেও কোনো অফিসিয়ালস তার বোলিং নিয়ে উদ্বেগের কথা জানাননি। হঠাৎ করে প্রশ্ন ওঠায় এক বিবৃতি দিয়ে নিজেদের ও নারায়ণের অবাক হওয়ার কথা জানায় কলকাতা। আইপিএল কর্তৃপক্ষ জানায় নারায়ণের বোলিং অ্যাকশনকে প্রশ্নবিদ্ধ করেন পাঞ্জাব কলকাতার ম্যাচে মাঠে থাকা 2 আম্পায়ার নিউজিল্যান্ডের ক্রিস গ্যাফেনি ও ভারতের উলহাস গান্ধে। নারায়ণের কোন ধরনের ডেলিভারির জন্য রিপোর্ট করেছেন আম্পায়াররা সেটা অবশ্য নির্দিষ্ট করে জানানো হয়নি। আইপিএলে 2012 সাল থেকে টানা কলকাতা দলের অপরিহার্য অংশ হয়ে আছেন নারায়ণ। ব্যাট বলে দারুণ অবদান রেখে চলা ক্যারিবিয়ান ক্রিকেটারের এই সমস্যা শিগগিরই সমাধান হয়ে যাবে বলে আশাবাদী কলকাতা।
প্রিয় দর্শক, এর মধ্যে দিয়ে শেষ করছি বিশ্ব বাংলা 24 সংবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আরও একবার বিশ্ব বাংলা 24 সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। প্রিয় দর্শক, করোনা ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন, নিরাপদ ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।